হাসির রাজা শিবরাম চক্রবর্তীর নাম না জানে এমন পাঠক আমাদের দেশে কজনই বা আছে। ছোটদের মতন করে সত্যিকারের হাসির লেখা যিনি লেখেন তিনিই হাসির রাজা শিবরাম। তার লেখায় ছট্টে ছট্টে দম আটকানোর হাসির উচ্ছ্বাস। চলো তাহলে তার একটা গল্প শোনা যাক। আমরা ওকে একাদশী মুখুজ্জে বলেই জানতাম। ওর এহেন নাম ডাকের কারণ এই, কেবল দুটো দিন বাদে সারা মাসটাই উনি একাদশী করতেন। একাদশী মানে একবেলা খেয়ে থাকতেন। এ বিষয়েও রেকর্ড ছিল পুরো 80 বছরের পাকা রেকর্ড। শুধু একাদশীর দুটো দিন বাদ যেত, সে দুদিন ছিল তার অনাদশী, অর্থাৎ একেবারে অনাহার। উনি বলতেন ওতেই ভালো থাকা যায়, সুখে না থাকা হোক, বেঁচে থাকার ওই যে প্রশান্ত উপায়, তার প্রতিবাদের সাহস কে করবে? কেননা তার জজ্জল্যমান উদাহরণ উনি নিজেই। যদিচ অরূপ অদ্ভুত দৃষ্টান্ত সম্প্রতি আর বর্তমান নেই, আমরা হারিয়েছি, অতীতের গর্ভেই এখন। কিন্তু 95 বছর তো বেঁচে ছিলেন। আকস্মিক দুর্ঘটনা না ঘটলে আরও 95 বছর যে কায়ক্লেশে বাঁচতেন না, এমন কথা জোর করে বলা যায় না। শ্যামরতনবাবুর বাবা অকালে মারা গেছেন, সবাই শুধু এই খবরটাই পেয়েছে। কিন্তু কি দুঃখে, কোন দুর্ঘটনার ফলে তিনি যে আকস্মাৎ দেহ রক্ষা করলেন, যে মর্মান্তিক কাণ্ড না ঘটলে তিনি কিছুতেই অমন করতে যেতেন না, তা কেবল আমিই জানি। আমি আর প্রত্যুষ আর প্রত্যয়, ওরা আমাদের পাশের বাড়ির ছেলে, আমার সঙ্গে এক ক্লাসে পড়ে, আলাদা স্কুলে। ওদের কাছেই আমার শোনা, যে জলের ছোঁয়াচো থেকে তিনি সর্বদা সাবধানে আত্মরক্ষা করে চলতেন, নিদারুণ সংকটকালে সেই জলস্পর্শ করেই তিনি মারা গেলেন। জলের আস্বাদ জলের চেয়ে ভালো হওয়ায় তার অপমৃত্যুর কারণ। জলের এই বিশেষ রকমের এই ইতরতা তিনি বরদাস্ত করতে পারলেন না বলেই এই দুর্ঘটনা ঘটল। জল তিনি যে একেবারেই পান করতেন না তা নয়, করতেন সামান্যই, কিন্তু স্নান আদপে না। স্নান করতে হলে জল ছাড়া আরও একটা জিনিস লাগে, তেল মাখতে হয়। জলে পয়সা খরচা নেই বটে, কিন্তু তেলে আছে, এই জন্যই তিনি স্নান বর্জন করেছিলেন। সেটা অবশ্য আমাদেরই আন্দাজ, তার ব্যাখ্যা অন্যরকম ছিল। সেটা আমি জেনেছিলাম যেদিন রাস্তায় আমাকে ধরে তিনি জিজ্ঞেস করলেন, গোরা তুমি কি চান করো? আমি আর মন্টু দুজনে যাচ্ছিলাম, এমন সময় মাঝ রাস্তায় আমাদের মাঝে পড়ে এই অদ্ভুত প্রশ্ন। আমি উত্তর দিই, আজ্ঞে হ্যাঁ। প্রত্যেক মাসে? হ্যাঁ, মাসে তো বটেই। সকালে নেটে স্কুলে যাই, আবার স্কুল থেকে ফিরেই স্নান করি। তার দুটো চোখ কপালে গিয়ে ওঠে। বলো কি? তারপর সন্ধ্যায় ফুটবল খেলে এসে আবার একবার স্নান করতে হয়। হ্যাঁ, তার চোখ দুটো যেন বেরিয়ে আসার জন্য অস্থির। তবে রাত্রে আর করা হয় না, তখন ঘুমাই কি না। ঘুমোলে পরে স্নান ফানের কথা আর মনে থাকে না, কিন্তু ভোরে উঠেই চলে যাই, আবার লেকে স্নান কাটতে যাই। তাতেও অনেক সময় চান করা হয়ে যায়। আগা পাঁচতলা না ডুবিয়ে তো সাঁতার কাটা যায় না, কি করব? বহুক্ষণ তার মুখ থেকে বাক্যস্ফুট হয় না। অবশেষে বললেন, কূপের দড়ি দেখেছ? আমরা ঘাড় নাড়ি। দুটো দড়ি কেন? কিনে একটা শিকে তুলে রাখো, আর একটা দিয়ে অনবরত জল তোলো। দেখবে যেটা নির্জলা তোলা আছে সেটা অখণ্ড পরমায়ু, আর যেটা কেবল কূপে চোপানো আছে কাচ্ছে, তার আর দেখতে হবে না। এই হয়ে এলো বলে আমি মোটেই স্নান করি না। দেখছো তো এই 95 বছরে কেমন তাজা টন্টর হয়ে রয়েছি, আর তোমরা তার ঢের আগেই তোমরা পচে যাচ্ছ। কত বছর হবে তোমাদের? 12? এই 12তেই যা বাড়াবাড়ি শুরু করেছো, তাতে টিকলে হয়। আরও 12 বছর পর্যন্ত যদি বা বেঁচে বর্তে থেকেই যাও, 82 পর্যন্তই পৌঁছাবে কিনা সন্দেহ। স্নানাহার বাঁচিয়ে এইভাবে বীরের মতো তিনি বেঁচে যাচ্ছিলেন। এমন সময় সেই শোচনীয় দুর্ঘটনাটা ঘটল ভোরের দিকে। রামরতন ও শ্যামরতন পিতা পুত্রে শুয়েছিলেন এক শয্যায়, যেমন তার চিরদিনের অভ্যাস। এমন সময় রামরতনের পেটে কি যেন একটা নড়ে উঠল। পেটের নেপথ্যে নয়, শটান পাটাতনেই। বিস্মিত হয়ে রামরতন চোখ খুলে চেয়ে দেখলেন, হ্যাঁ, এই যে এক বিড়াল শিশু। বিড়াল দেখে রামরতন এক লাফে বিছানা ছেড়ে উঠলেন, বড় বেড়ালকে বাগিয়ে ধরলেন নিজের মুঠোয়। তারপর তার আস্ফলন দেখে কে? হ্যাঁ, আমার ঘরে বেড়াল মানেই মাছ আর দুধের বরাদ্দ। বেড়াল মানেই তো খরচান্ত সর্বশান্ত। আমাকে ফাঁক করবার মতলবে এখানে ঢোকা হয়েছে। বাছাধনের বটে, সলে যে
বেচারাকে ধরে সতেজে তিনি ঘোরাতে থাকেন। বিড়ালের সঙ্গে এই মুষ্টিযুদ্ধের অবকাশে কি করে জানি না, হয়তো সেই ঘুরপাকেই মাথা ঘুরে তিনি পড়ে যান। তার সেই প্রসিদ্ধ পদস্খলন, অনিবার্য অর্ধপতন কিছুতেই তাকে থামাতে পারা গেল না। হয়তো ঘুন্টিদের আশ্রম থেকে কোনো মহাপ্রভু কলা খেয়ে খোসাটি দয়া করে একাদশীর বাড়ির দিকেই নিক্ষেপ করেছিলেন। সেই খোসার থেকেই এই দশা। ঘুন্টিদের খোসামদের দরুন এই পদস্খলন। মাথায় চোট লেগে একাদশী তো অজ্ঞান হয়ে গেলেন। অনেকক্ষণ গেল, অনেক চেষ্টা হলো, জ্ঞান আর হয় না। অগত্যা শ্যামরতন ভয়ে ভয়ে প্রস্তাবটা পারল, ডাক্তার ডাকবো নাকি? শ্যামরতনের মা স্বতন্ত্র হয়ে উঠলেন। সর্বনাশ, তাহলে কি আর ওকে বাঁচানো যাবে বাবা? ডাক্তার এসেছে, ভিজিটে ফিস দিতে হবে জানলে ওর জ্ঞান আর ফিরতেই চাইবে না। তোমার বাবাকে কি চেনো না বাবা? বাবাকে ভালোই চেনেন শ্যাম, নিজেকে চেনেন তারও বেশি। কাজে পিতৃহত্যা পাঠকের ভাগী হবার জন্য তিনি আর বেশি পীড়াপিড়ি করলেন না। একাদশী গিন্নি বললেন, তার চেয়ে 1 পয়সা চিনি কিনে আনো, বরং শরবত করে একটু খাওয়ালেই জ্ঞান ফিরবে। 1 পয়সার বেশি নয় কিন্তু। পয়সার কথাটা কানে যাবার জন্যই হয়তো একাদশীর জ্ঞান ফিরল। গিন্নি বলল, এটুকু ঢক করে গিলে ফেলো দেখি, গায়ে বল পাবে, সেরে উঠবে এক্ষুনি। এটা কি দুধ? রামচন্দ্র দুধ দেবে তোমাকে? কি যে বলো তুমি! গিন্নি হেসে উড়িয়ে দেন কথাটা। তবে কি বেদানার শরবত? ছি ছি, অমন কথা মুখে এনো না। গিন্নি এবার রাগ করেন। বেদনা হত হন যেন। বেদানা দিয়ে তোমাকে বেদনা দিতে পারি? বার্লি টার্লি নয় তো গো। ভয় খাচ্ছ কেন? তোমার পয়সায় জলে দেবো এমন মেয়ে পেয়েছো আমায়? এখন ঢক করে গিলে ফেলো দেখিনি। সামান্য একটু জল মাত্র। গিন্নি অভয় দেন। ভরসা পেয়ে একাদশী 1 ঢোক খান। কীরকম জল? কেমন মিষ্টি মিষ্টি লাগছে। জল কি এমন মিষ্টি হয় নাকি? জল তো এ নয় গিন্নি। ও কিছু না, শ্যাম একটুখানি চিনি মিশিয়েছে জলে। দুঃসংবাদটা তিনি আস্তে আস্তে ভাঙতে চান। হ্যাঁ, কি বললে গিন্নি? জলে চিনি? এইবার ডোবালে তোমরা, পথে বসালে আমায়। এইবার আমি সর্বশান্ত হলাম। জলে চিনি? কি সর্বনাশ! হ্যাঁ, জলে চি বলতে বলতে চিচি করেই একাদশী নিজেকে উদযাপন করলেন। সেই প্রথম শ্যামরতন বাবুর বাড়িতে চিনি এলো, কিন্তু চিনির সঙ্গে বাপকেও জলাঞ্জলি দিতে হবে। সামান্য জলযোগ যে এমন বিয়োগান্তক ব্যাপারে দাঁড়াবে, এ কথা শ্যামরতন ভাবতেও পারেনি কোনোদিন। আমরা তো নয়ই।